অধ্যায় ৭। এই কদিন চেদিরাজ কয়েকজন সৈন্য নিয়ে কৃষ্ণ এবং বলরামের অনুসন্ধান করছিলেন। যখন কৃষ্ণ বলরাম সমতলে নেমে এলেন তখন দমঘোষের দৃষ্টি তাদের উপর পড়ল। কৌশলে কৃষ্ণ বলরামকে বন্দী করতে হবে। দেখা হলো চেদিরাজ এবং কৃষ্ণের। চেদিরাজ রথ থেকে নেমে এসে কৃষ্ণকে বললেন, তুমি বোধহয় এর আগে আমাকে দেখোনি, তাই আমাকে চিনতে পারছো না। আমি তোমার পরমাত্মীয়া পীর্তিশ্বসা শ্রুতশ্রবার স্বামী। তুমি হয়তো আমাকে শত্রু ভেবে নিয়েছ, যেহেতু আমি শয়তান জরাসন্ধের পক্ষ সমর্থন করেছিলাম। এই কথা শুনে কৃষ্ণ ও বলরাম পরস্পরের দিকে ইঙ্গিতপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করলেন। কৃষ্ণ ছিলেন অত্যন্ত বাস্তববাদী। তার মনে হলো এসব কথা বলে দমঘোষ বোধহয় তাদের বন্দী করবার চেষ্টা করছেন। দমঘোষ অত্যন্ত চতুর। তিনি স্মিতহাস্যে বললেন, আমি তোমাদের মনের ভাব বুঝতে পারছি, এজন্য তোমাদের দোষারোপ করছি না। তোমরা হয়তো আমাকে শত্রুপক্ষের একজন বলেই মনে করছো। বলরাম আকারে ইঙ্গিতে কৃষ্ণকে বলছেন অবিলম্বে দমঘোষকে আক্রমণ করতে। এই আচরণ তার ছলনা। এখনও পর্যন্ত কৃষ্ণ কিন্তু এই কথায় সায় দিতে পারছেন না। তিনি বিচক্ষণ রাজনীতিবিদ। তার পরশুরামের কথা মনে পড়ে গেল। পরশুরাম আগে থেকেই এই ব্যাপারে সতর্ক করেছিলেন। আশা নিরাশার দ্বন্দ্বে কৃষ্ণের মন চঞ্চল। কিন্তু যাদবদের জন্য একটি আলাদা স্থান নির্বাচন করতে হবে। শেষ পর্যন্ত দমঘোষের কথায় কৃষ্ণ বলরাম তার রথে উঠে করবীপুরের উদ্দেশ্যে যাত্রা করলেন। সেখানে দমঘোষের চেষ্টায় একটি আশ্রয় পাওয়া গেল। কৃষ্ণ বলরাম সেখানে কিছুদিন থাকবেন বলে মনস্থ করলেন। তারা পরবর্তী পরিস্থিতির দিকে নজর রাখছেন। কৃষ্ণ এবং বলরামের সঙ্গে কোনো সৈন্য সামন্ত নেই, এই খবর পৌঁছে গেছে শৃগাল এবং বাসুদেবের কাছে। তারা কৃষ্ণ বলরামকে দ্বন্দ্বযুদ্ধে পরাস্ত করে বন্দী করবেন। কৃষ্ণের কাছে গিয়ে দ্বন্দ্বযুদ্ধে তাকে আহ্বান করবেন। কৃষ্ণ তখনও ভাবেননি যে এইভাবে তাদের ফাঁদে পড়তে হবে, কিন্তু কৃষ্ণের হাতে যে চক্রাস্ত্র ছিল তা দিয়ে তিনি দ্রুত শৃগাল এবং বাসুদেবকে আক্রমণ করলেন। এক নিমেষে দুজনেই ধরাশায়ী হয়ে গেলেন। সঙ্গীরা কৃষ্ণের চক্রাস্ত্রের অগ্নিবর্ষী রূপ দেখে কম্পিত স্বরে বলতে লাগলেন, দোহাই, আমাদের হত্যা করো না। রাজ অন্তঃপুরে দুঃসংবাদ পৌঁছে গেল। ছুটে এলেন শৃগালের মহিষীরা। শৃগালের মৃতদেহ আঁকড়ে বিলোপ করতে লাগলেন। কিছুক্ষণ পর রানী পদ্মাবতী কৃষ্ণকে বললেন, তুমি এই যুদ্ধে জয়লাভ করেছ। এই রাজ্য এখন তোমার, আমরাও তোমার অধীন। আমার এই নাবালক পুত্রকে হত্যা করো না। কৃষ্ণ বললেন, আমি তো এই রাজ্য অধিকার করতে আসিনি। আমি এই রাজ্যে এসেছিলাম একটা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য। মথুরা যাদবদের যাতে একটা বাসস্থান পাওয়া যায়। কিন্তু মহারাজ শৃগাল আমাকে কেন যুদ্ধে আহ্বান করলেন আমি তা বুঝতে পারছি না। এরপরে কেশব রাজমহিষীকে নিশ্চিন্ত করে বলেছিলেন যে কোনোভাবেই তিনি এমন কোনো আচরণ করবেন না যাতে নাবালক পুত্রের প্রাণ সংশয় দেখা দেবে। এমনকি তিনি চরম ঔদার্যের পরিচয় দিয়ে করবীরপুরের সিংহাসন এই নাবালক পুত্রকেই প্রদান করলেন। তিনি নিজে দাঁড়িয়ে থেকে অভিষেক ক্রিয়া সম্পন্ন করার কথা ঘোষণা করলেন। কৃষ্ণের এই উদারতায় সকলে বিস্মিত হল। সমবেত জনতার সামনে দাঁড়িয়ে কৃষ্ণ বলেছিলেন, আমি আপনাদের জয় করতে এখানে আসিনি। নৃপতি শৃগালের মৃত্যু একটি আকস্মিক ঘটনা, আমি নিমিত্ত মাত্র। পররাজ্য দাসের নীতি আমি বিশ্বাস করি না। আমি এই রাজ্যের উত্তরাধিকার হিসেবে নাবালক শক্রুদেবকেই অভিষিক্ত করলাম। এক নিমেষে লোকসভা আনন্দ উৎসবে পরিণত হল। রানী পদ্মাবতী বলেছিলেন, আমি কৃষ্ণকে এক মহান বীরের মর্যাদা দিচ্ছি। যেভাবে আপনাদের সঙ্গে সে সুন্দর ব্যবহার করেছেন তা অকল্পনাতীত। রানী পদ্মাবতী ক্রমশই কৃষ্ণের অনুরক্তা হয়ে উঠলেন। এবার চলে যেতে হবে। কৃষ্ণ এবং বলরামের হাতে প্রচুর উপঢৌকন দেওয়া হলো। কিন্তু এত সব রণসজ্জা, হস্তি, অশ্ব, রথ কোথায় রাখা হবে? ভবিষ্যতে এইসব বস্তুগুলি বিশেষ কাজে লাগবে। শেষ অবধি কৃষ্ণ বলেছিলেন, রানী, আমি এই সব কিছু আপনার কাছে রেখে যাচ্ছি। কৃষ্ণের ব্যবহারের সকলে অত্যন্ত প্রীত এবং সন্তুষ্ট হয়েছিল। কৃষ্ণের কথা মতো সমস্ত ব্যবস্থা করা হলো। এইভাবে দমঘোষের চক্রান্ত ব্যর্থতায় পর্যবসিত হলো। তখন দমঘোষ আর একটি কৌশল করলেন। তিনি কৃষ্ণ বলরামকে মথুরাতে নিয়ে যাবেন। কৃষ্ণ জানেন মথুরায় গেলে প্রাণ সংশয় দেখা দেবে, কারণ তার পুত্র
শিশুপাল মথুরা অবরোধ করে রেখেছে। দমঘোষকে পরিত্যাগ করতে হবে। কৃষ্ণের ব্যবহারে দমঘোষ বুঝতে পারলেন তার কৌশল ধরা পড়ে গেছে। কৃষ্ণ এবং বলরাম যাদবদের জন্য একটি নিরাপদ আশ্রয়ের সন্ধানে উত্তর দিকে রওনা হলেন। অল্পদিনের মধ্যে তারা পৌঁছে গেলেন সৌরাষ্ট্রে। তারা এর আগে ভারতের বিভিন্ন অঞ্চল পরিভ্রমণ করে দেখেছেন, সবই ঘন বসতিপূর্ণ। এছাড়া ভারতের অধিকাংশ রাজা জরাসন্ধের বংশোদ্ভূত। জরাসন্ধের সঙ্গে কৃষ্ণ বলরামের বৈরিতার কথা সকলেই জানেন। সেই আর্যভূমিতে যাদবদের জন্য নিরাপদ আশ্রয়স্থল নির্বাচন করা সম্ভব হবে না। রৈবতক পাহাড়ের পশ্চিম দিকে সমুদ্র তীরবর্তী যে কুশলস্তি বা পতিত জলাভূমি আছে, সেখানে গিয়ে নতুন করে উপনিবেশ স্থাপন করতে হবে। এই কুশস্থলীর পশ্চিম দিকে পশ্চিম সাগরে একটি নতুন দ্বীপের জন্ম হয়েছে। সেখানে খুব একটা ঘন জনবসতি গড়ে ওঠেনি। শুধু দেখা যায় কাশবন আর আগাছার জঙ্গল। আর্যদের দ্বারা উৎখাত হওয়ার পর কিছু অনার্য পরিবার কায়ক্লেশে সেখানে দিন কাটাচ্ছে। এটি এক অনার্য ভূমি, নাম দ্বারাবতী। ভারতবর্ষের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন কিছু কুশস্থলী মূল ভূখণ্ডের সঙ্গে দ্বীপের সংযোগ রক্ষা করছে। এই দ্বীপটি সম্বন্ধে বিশেষভাবে জানতে কৃষ্ণ খুবই কৌতূহলী হলেন। এর চারিদিক সমুদ্র জলবেষ্টিত, তাই বহিঃশত্রুর হাত থেকে দ্বীপটিকে রক্ষা করা সম্ভব। এরা সকলে অত্যন্ত দরিদ্র, তাদের আর্থিক সাহায্য করতে হবে। কিছুদিনের মধ্যে কৃষ্ণ দ্বীপে বসবাসকারী সমস্ত অনার্য পরিবারের সাথে সংযোগ স্থাপন করতে সক্ষম হলেন। অনার্যরা আর্যদের অবিশ্বাসী অনার্যদের অবিশ্বাসী চোখে দেখে, এটা কৃষ্ণ অনুধাবন করতে পেরেছিলেন। কিন্তু কৃষ্ণের ব্যক্তিত্বের জন্য তারা তাকে পরমাত্মীয় হিসাবে মেনে নিয়েছে। কৃষ্ণ জানেন এখানে উপনিবেশ স্থাপন করতে হলে সুদক্ষ স্থপতিবিদ দরকার। এ ব্যাপারে কৃষ্ণের নিজের জ্ঞান খুব একটা কম নয়, তাই সেই জ্ঞানের প্রয়োগ করে নগর পরিকল্পনা গ্রহণ করলেন তিনি। মনে পড়ে গেল দেবশিল্পী বিশ্বকর্মার কথা, কিভাবে তার সঙ্গে যোগাযোগ করা যায়। শেষ পর্যন্ত বিশ্বকর্মার সাথে কৃষ্ণের দেখা হলো। এর আগে বিশ্বকর্মা কৃষ্ণের শৌর্য বীর্যের কথা শুনেছেন। কংসকে বধ করে কৃষ্ণ দেবতাদের কাছে অত্যন্ত প্রিয় মানুষ হিসেবে পরিগণিত হয়েছেন। কৃষ্ণ বুঝতে পারলেন যে বিশ্বকর্মার সাহায্যে এই নতুন নগরী নির্মাণ করতে হবে। বিশ্বকর্মার হাতে পারিশ্রমিক স্বরূপ কিছু মণিমুক্ত তুলে দিলেন। নতুন উদ্যমে নগর নির্মাণের কাজ শুরু হয়ে গেল। দীর্ঘদিন কৃষ্ণ মথুরা থেকে দূরে আছেন, তাই মথুরার অবস্থা জানার জন্য তিনি উদগ্রীব হয়ে উঠলেন। মথুরার যাদবরা অর্থাৎ উগ্রসেন, বাসুদেব, গর্গাচার্য সহ অন্যান্য যাদব প্রধানরা কোথায় আছেন তা জানতে হবে। জরাসন্ধ মথুরার অবরোধ তুলে নিয়েছেন। শিশুপাল সসৈন্য মথুরা ত্যাগ করেছেন। এখন কৃষ্ণের পরামর্শ খুবই দরকার। দুজন যাদব দূত পৌঁছে গেছেন সৌরাষ্ট্রে। তাদের মুখে কৃষ্ণ মথুরার সংবাদ জানতে পারলেন। গোমস্তক যুদ্ধে জরাসন্ধের বিপুল ক্ষতি হয়েছে একথা ঠিক, কিন্তু জরাসন্ধ চুপ করে বসে থাকার মানুষ নন। অনতি বিলম্বে তিনি আবার নতুন করে শক্তি সংগ্রহ করে যাদবদের আক্রমণ করবেন। এই ব্যাপারে কৃষ্ণ সুনিশ্চিত। এখন থেকেই প্রতিরক্ষা কৌশল সম্পর্কে ভাবতে হবে। দ্বারাবতীতে নতুন নগর স্থাপনের কাজ অতি দ্রুত এগিয়ে চলেছে, তাই এখন দ্বারাবতী পরিত্যাগ করা সম্ভব নয়। শেষ পর্যন্ত কৃষ্ণ মথুরায় পৌঁছে গেলেন। তিনি প্রীতিভবনে গিয়ে উঠলেন। পিতা বসুদেবের কাছে বসে 3 বছর কী কী ঘটনা ঘটেছে তা অনুপূর্বিক বিবরণ শুনে নিলেন। বসুদেবকে তিনি গত 3 বছরের সমস্ত বিখ্যাত ঘটনার সারসংক্ষেপ জানালেন। বেশ বোঝা গেল কৃষ্ণ এখন আগের থেকে আরও বেশি পরিপক্ক রাজনীতিবিদ হয়ে উঠেছেন। দেবশিল্পী বিশ্বকর্মাকে যে নগর পরিকল্পনার কথা কৃষ্ণ বলছেন সে সম্পর্কে পিতাকে অবহিত করলেন। তিনি পরিষ্কারভাবে বললেন, সেখানে যে নগরী গড়ে উঠবে সেই নগরের মধ্যে থাকবে রাজপথ এবং তার সঙ্গে থাকবে অন্যান্য উপপথ। এই দ্বীপে প্রবেশের একটিমাত্র পথ আছে, রৈবতক পর্যন্ত পশ্চিম দিকে যেখানে সমুদ্রের সাথে মিশে গেছে
রৈবত পর্বত পশ্চিম দিকে যেখানে সমুদ্রের সাথে মিশে গেছে সেখানে আছে জলাভূমি। সব দিক দিয়ে বিচার করলে দ্বারাবতী যাদবদের আদর্শ উপনিবেশ হয়ে উঠতে পারে। কৃষ্ণের মুখে সব কথা শুনে বসুদেব খুবই খুশি হলেন। উগ্রসেনের রাজসভায় কৃষ্ণের এই প্রস্তাব নিয়ে বিস্তৃত আলোচনা হলো। অনেক যাদব প্রধান বলেছিলেন, 7 পুরুষের ভিটেমাটি ত্যাগ করা কি সম্ভব? কৃষ্ণ তাদের আশ্বস্ত করে বললেন, এখানে সদা সর্বদা জরাসন্ধের ভয় থেকে কী লাভ? দ্বারাবতীতে অনেক বেশি মানুষ নিশ্চিন্তে বসবাস করতে পারবেন। সকলে কৃষ্ণের প্রস্তাব সমর্থন করলেন। মানসিকভাবে মথুরা ত্যাগ করার জন্য তৈরি হলেন। মথুরা থেকে ফেরার পথে 2জন দূত বিদভর্তে চলে গিয়েছিল। জরাসন্ধ সেখানে পরবর্তী পরিকল্পনা কি করছেন তা জানতে হবে। 2জন দূত ছদ্মবেশে বিদর্ভের সংবাদ সংগ্রহ করে মথুরায় ফিরে এসে কৃষ্ণের কাছে তা নিবেদন করল। বিদর্ভের রাজধানী কুণ্ডন শহর। বিদর্ভের রাজনন্দিনী রুক্মিণীর স্বয়ংবর উপলক্ষে ভারতের বিভিন্ন রাজ্য থেকে রাজন্যবর্গ সেখানে নিমন্ত্রিত। মথুরাতে নিমন্ত্রণ পাঠানো হয়নি। বিদর্ভরাজ ভীষ্মক অত্যন্ত অহংকারী। তিনি কেন মথুরাকে এত অবহেলা করলেন? মহারাজ উগ্রসেনের অনুমতি নিয়ে বিনা নিমন্ত্রণে বিদর্ভে যাবার সিদ্ধান্ত নিলেন কৃষ্ণ। অতি দ্রুত কৃষ্ণ বিদর্ভে পৌঁছালেন। ভীষ্মক ছুটে এলেন। অন্যান্য রাজন্যবর্গ ইতিমধ্যে কৃষ্ণের অমিত শক্তির কথা জানতে পেরেছেন। তারা ভাবতে পারেননি কৃষ্ণ বিনা নিমন্ত্রণে এখানে আসবেন। এই স্বয়ংবর সভা কি শেষ পর্যন্ত নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে? যদি রাজকুমারী রুক্মিণী কৃষ্ণের গলায় বরমাল্য অর্পণ করেন তাহলে উপস্থিত রাজন্যবর্গ অপমানিত হবেন। কৃষ্ণ কুণ্ডন নগরের পরিবেশ ভালোভাবে পর্যবেক্ষণ করলেন। এখন পরিবেশ শান্ত রাখতে হবে। তিনি ভীষ্মককে বললেন, এই স্বয়ংবর সভায় মথুরাকে আমন্ত্রণ না জানিয়ে তিনি গর্হিত অপরাধ করেছেন। তিনি মহারাজা কন্যার স্বয়ংবরের প্রার্থী হতে আসেননি, আসলে জানতে এসেছেন কেন মহারাজ এই অবহেলা করলেন। শেষ পর্যন্ত বুঝতে পেরেছেন যে মহারাজ অনন্যোপায় হয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয়েছেন। পুত্রের অসন্তুষ্টির ভয়ে তিনি এই কাজ করেছেন। তখনই এই রাজ্য ছেড়ে চলে যাবেন। কৃষ্ণ মথুরায় ফিরে চললেন। কয়েকজন গুপ্তচরকে কুণ্ডননগরে রেখে গেলেন। শেষ পর্যন্ত মহারাজ ভীষ্মক রাজন্যবর্গের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। তিনি এখন এবং স্বয়ংবর সভার আয়োজন করতে চান না। ভবিষ্যতে স্বয়ংবর সভা ঘোষিত হবে বলে সকলকে সুনিশ্চিত করলেন। এই কথা শুনে ভীষ্মক পুত্র রুক্মী অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন। তিনি বুঝতে পারলেন যতদিন কৃষ্ণ জীবিত থাকবেন ততদিন তাকে এইভাবে ভয়ে ভয়ে দিন কাটাতে হবে। কিন্তু কৃষ্ণকে বিনাশ করা কি সম্ভব? তারপর তিনি বিভিন্ন জনের সঙ্গে পরামর্শ করতে শুরু করলেন। এগিয়ে এলেন রাজা দন্তবক্র। মহারাজ জরাসন্ধকে উদ্দেশ্য করে বললেন, স্বেচ্ছ রাজা কালযবন যাদবের অবদ্ধ। কালযবন আপনার অনুগত, তাই কালযবনকে আপনার ইচ্ছার কথা জানালে সে মথুরা আক্রমণ করে কৃষ্ণ বলরামকে বিনাশ করতে পারবে।